রিনিট পরীক্ষা খারাপ হয়েছে, ভাবছো তুমি ড্রপ নেবে কি নেবে না। বাড়ির বাবা মা জিজ্ঞাসা করছে কিরে ড্রপ নিবি নাকি নিবি না। অথবা তোমার মনের মধ্যে কোনো না কোনো একটা ডাউট তৈরি হয়েছে যে আমার ড্রপ নেওয়া উচিত কি উচিত না। তোমার যদি এই সমস্যাগুলো থাকে, যদি এটা গার্জেনও কোনো দেখেন অথবা স্টুডেন্ট দেখেন, ভিডিওটা সবার জন্যই। আমি ডক্টর নওয়াজ। নিট 2020 সাল ক্র্যাক করেছিলাম এবং 2025 আমি পাস আউট। যখনই আমি ড্রপ নেওয়ার গল্প বলি তখনই স্টুডেন্টরা যখনই আমাকে জিজ্ঞাসা করে আমি আমার নিজের ড্রপ ইয়ারের গল্প তুলে ধরি। অথবা এই যে আমার এমবিবিএস এর জার্নি, এখানে আমি যাদেরকে ড্রপ নিতে সাজেস্ট করেছিলাম তাদের কি ফলাফল হয়েছিল, কারা আমার ড্রপ নেওয়ার ডিসিশন যখন বলেছিলাম, কারা কারা ড্রপ নিয়ে সত্যি সাকসেসফুল, কারা কারা সত্যি ফেলিয়ার প্রমাণিত হয়েছিল, যাদেরকে আমি নিতে বারণ করেছিলাম নেবার পরে ফেলিয়ার হয়েছিল, কেন ফেলিয়ার হয়েছিল, এই গল্পগুলোই তুলে ধরার চেষ্টা করব। এখানে আমি আমার নিজের যেমন জীবনের অভিজ্ঞতা তুলে ধরবো, তেমনই বাস্তব চিত্র যেগুলো যেগুলো ড্রপ নিয়ে সাধারণত দেখা যায় সেগুলো নিয়ে কথা বলবো। পুরো জিনিসটাই আমি আমার ডেটা, আমি আমার নিজের অভিজ্ঞতা থেকেই বলার চেষ্টা করব। তোমার কিছু কিছু জিনিস ভালো লাগতে পারে, কিছু কিছু জিনিস খারাপ লাগতে পারে, বাট বাস্তব সর্বদাই বাস্তব। ডিসিশন তোমাকেই নিতে হবে, এটা কিন্তু ঠিক। কিন্তু তুমি একটুখানি অ্যানালিটিক্যাল জিনিসপত্রগুলো শুনে না যে ড্রপ নেওয়া উচিত কি উচিত নয়। বহুজন বহুজন চারপাশে নিজের কোর্স বিক্রি করার জন্য বলে আর একবার হবে, যুদ্ধ লড়তেই হবে, এ করতে হবে, ও করতে হবে। ওইটাতে আমি একদমই যাচ্ছি না। আমি সর্বদা একটা জিনিসকেই প্রিফারেন্স দিই, সেটা হচ্ছে তোমার ইচ্ছা। তবে তোমার ইচ্ছা থাকলেও বহু সময় তোমাকে নিজেকে একটু অ্যানালিসিস করতে হয়। তুমি যদি নিজেকে অ্যানালিসিস না করো তাহলেই সমস্যা। আমাকে যখনই পার্সোনালি কেউ মেন্টারশিপেও জিজ্ঞাসা করে, আমার পরিচিতরা একদম, যে দাদা ড্রপ কি নেব, তখনই আমি এই 3টে কোশ্চেনই করি। 3টে কোশ্চেন থেকে তোমার অ্যান্সার মোটামুটি চলে আসবে, তারপর তো বাকি কিছু স্টেপ আছে, একটু পরে আমি বলছি। নিজেকে অ্যানালিসিস করে দেখো তুমি হার্ডওয়ার্ক কি করতে পারবে। হার্ডওয়ার্ক কেমন ধরনের? হার্ডওয়ার্ক দিনে মিনিমাম 10 থেকে 12 ঘন্টা 365 দিন পড়াশোনা করতে পারবে। যদি অ্যান্সার হয় পারবে, তাহলে তুমি ড্রপ নাও। আগে আমি 2-3টে ড্রপ নিয়েছিলাম, সেগুলো গল্প ছেড়ে দাও, নতুন ডিসিশন নিতে শেখাচ্ছি, ভালো করে বোঝো। তুমি যদি দিনে 10 থেকে 12 ঘন্টা 365 দিন পরিশ্রম করতে পারো, তাহলে তুমি ড্রপ নাও। যতবারই তোমার ড্রপ হয়ে যাক, তুমি যদি ভাবো যে আমি করতে পারবো, তাহলে তুমি ড্রপ নাও। নেক্সট আসি, তোমার এই যে ধারণাটা, আজকে আমি ভিডিওটা বলছি বলে মোটিভেশন হয়ে 10 থেকে 12 ঘন্টা পড়ে নেবো 365 দিন, এই জায়গাটায় তোমাকে আয়না দেখানোর জন্য তোমার এইটা প্রয়োজন। এইটা তখনই এক্সিকিউট হবে, এই ডিসিশনটা যে আমি হার্ডওয়ার্ক করতে পারবো এক্সিকিউট তখনই হবে তোমার এই আয়নাটা দেখে। চোখের সামনে আমরা মাঝে মধ্যে আয়না দেখে আমাদের চুল আঁচড়াই, মুখ ঠিক করি না, নিজেকে দেখতে পাই না যে আমার কি কি পরিবর্তন দরকার। তোমার এই মার্কসটা থেকে তোমার হার্ডওয়ার্ক 10 থেকে 12 ঘন্টা তুমি আসলেই করতে পারবে কি না, সেটা তোমাকে একটুখানি আয়না দেখিয়ে দিই। তুমি রিনিট 2026 দিয়েছো, রিনিট 2026 তুমি যদি ফার্স্ট ড্রপ দিয়ে থাকো এবং তোমার মার্কস যদি আসে 350-র নিচে, আমি তোমাকে বলবো যে তোমার বাবু খুব রিস্কি হয়ে যাবে ড্রপ নেওয়া। কারণ এখান থেকে প্রায় এখনো 150 থেকে 200 নাম্বার বাড়ালে তবে তুমি হবে সিলেক্টেড। 150 থেকে 200 বাড়ালে তবে হবে সিলেক্টেড। আর এই 150 থেকে 200 যে 350 পাচ্ছে, তার জন্য একটু সত্যিই কষ্টকর। আমি আবার বলছি না যে কষ্টকর নয়। তুমি যদি 350-র উপরে পাও, তুমি ডেফিনেটলি একটা ড্রপ নাও। 350-এর নিচে হলে তোমাকে ভাবতে হবে। সেকেন্ড টাইম যদি কেউ ড্রপ নিচ্ছ অথচ তার মার্কস <420 আছে, তাহলে তুমি ভাববে তোমার এই হার্ডওয়ার্ক যে 10 থেকে 12 ঘন্টা আমি করতে বলছি, তুমি মোটিভেটেড হয়ে যাচ্ছ হাইলি যে আমি ড্রপ নেবই। যদি এইটা মার্কস আসে, তার মানে তুমি এখানে হার্ডওয়ার্ক ঠিকঠাক হয়তো করে উঠতে পারোনি। দুটো ড্রপ নিয়েও যদি তোমার এই মার্কস আসে, কারণ এখান থেকে আর একটা ড্রপ নিয়ে এই পরিমাণ বাড়ানো সত্যি একটুখানি কষ্টকর বা একটুখানি কঠিন। 3 নম্বর ড্রপ নিয়েছো, তোমার মার্কস আসছে 450 থেকেও কম, আমি আবারও বলবো ভাবনা চিন্তা করে ড্রপ নাও। এর যদি উপরে আসে তুমি ডেফিনেটলি ড্রপ নাও। 350-র উপরে প্রথম ড্রপ নিয়েছো, 350-র উপরে এসছে ড্রপ নাও। 420-র উপরে এসছে ড্রপ নাও। 450-র উপরে এসছে একবার ড্রপ নেওয়ার চেষ্টা করো। কোশ্চেন যে পরিমাণ কঠিন হচ্ছে, তাতে যদি তুমি 450, 420, 350-র ওপরে থাকো, তার মানে তোমার কোথাও না কোথাও মেহনত একটু হলেও কাজে লেগেছে, তোমার কোথাও না কোথাও ব্রেন খাটানোর পরিমাণ একটু হলেও কাজে লেগেছে। এবার যদি কেউ রানিং ইয়ারে পরীক্ষা দিয়ে থাকো, তাহলে রানিং ইয়ারে আমি কি ড্রপ নেবো কি নেবো না। আবারও বলছি, রানিং ইয়ারে একটা 150 পাওয়া ছেলেও সিলেক্টেড হতে পারে, একটা 450 পাওয়া ছেলেও সিলেক্টেড হতে পারে, আর রানিং এতে একটা ছেলে 500 পাওয়া ছেলেও পরের বছর নাও সিলেক্টেড হতে পারে, আমার দেখা। সুতরাং রানিং ইয়ারের ডিসিশনটা পুরো নিজের উপর, কারণ রানিং ইয়ারে আমাদের বাংলা বুকের মেজরিটি স্টুডেন্ট যারা গ্রাম বাংলায় বসবাস করে, তারা ভালো করে প্রিপারেশন নিয়ে উঠতে পারে না বা নিতে পারে না বা গাইডেন্স পায় না। তাহলে রানিং ইয়ারে ড্রপ নেবে কি নেবে না, একটা বছর নিজেকে পোটেনশিয়ালি টেস্ট করবে কি করবে না, এটা পুরোপুরি তোমার নিজের ডিসিশন। আমি কথাটা বলছি যারা অলরেডি একবার ড্রপ নিয়েছো, তারা ড্রপ নেবে কি নেবে না। তোমার যদি ফার্স্ট ড্রপে 350 নিচে আসে, তুমি ভাবনা চিন্তা করে ড্রপ নেবে কি নেবে না, পরের যে স্টেপগুলো বলবো সেগুলোর বেসিসে। 350-র ওপরে আসলে ডেফিনেটলি একবার ড্রপ তুমি নিতে পারো। 450, 420 নিচে আসছে, দুবার পরীক্ষা দিয়েছো, যদি আসে আমি তোমাকে বলবো 450, 420 নিচে যদি আসে তুমি ড্রপ নিও না। 3 বার দিয়েছো, 450 নিচে এখন নাম্বার পাচ্ছ, নিও না, বেকার টাইম নষ্ট।
তাহলে তুমি মার্কস যদি এই ক্যাটাগরির ওপরে পাও, তার মানে তোমার এই বছরটাতে হার্ডওয়ার্ক মোটামুটি ঠিকঠাক ছিল। তুমি যদি ড্রপ নাও 10 থেকে 12 ঘন্টা যদি পড়াশোনা করার 365 যদি ডিটারমিনেশন ঠিক করতে পারো, দুর্গাপুজো, কালী পুজো, ঈদ, কুরবানি সব ছেড়ে দিয়ে পড়াশোনাতে শুধু কনসেন্ট্রেট করতে পারো, তাহলে তুমি ডেফিনেটলি এই দুটোর ভিত্তিতে তুমি ড্রপ নিতে পারো। আবারও বলছি, এই মার্কসটা যদি থাকে ডেফিনেটলি এর উপরে থাকলে তুমি নিতে পারো, হার্ডওয়ার্কটা তোমার জরুরি। এবার আসি নেক্সট। তুমি ভাবনা চিন্তা করো যে একবার, দুবার, তিনবার আমার ড্রপ হয়ে গেছে, আমার টার্গেটটা, আমি ড্রপ যখন নিয়েছিলাম প্রথমবার বা আমি দ্বিতীয়বার বা তৃতীয়বার, তখন আমার টার্গেটটা কি ছিল যে এবার আমার সিলেকশন দরকার। কিন্তু বহুবার তোমার টার্গেট থাকার পরেও তোমার সিলেকশন হয় না। কারণ কি? একটা জিনিস, তোমার পোটেনশিয়ালিটি কি রয়েছে ওই জিনিসটা ক্র্যাক করা। যদি কারো পোটেনশিয়ালিটি না থাকে, সে 5 বছর ওই জিনিসে ঘুষেও সে কোনোদিন পাবে না। যে পরিমাণ নিটের কোশ্চেন কঠিন হতে চলেছে, তোমাকে নিজের একটুখানি আত্মবিশ্লেষণ করা প্রয়োজন। নিজেকে একটুখানি অ্যানালিসিস করে দেখো যে আমি কি সত্যি এই জিনিসটার জন্য ক্যাপাবেল। যদি তুমি ক্যাপাবেল হও, তুমি অবশ্যই সেই জিনিসটার জন্য করো, যদি না হও তুমি ছেড়ে দাও। আমাকে যদি বলে এখন এমআইটির প্রিপারেশন করো, আমি জীবনে ক্র্যাক করতে পারবো না, আমি আত্মবিশ্লেষণ করে দেখেও নিয়েছি, এবং যদি আমাকে 5বার ভাবতে দেয় আমি 5বার বলবো আমি এমআইটিতে কোনোদিন চান্স পাবো না। এটা খারাপ কিছু নেই। পৃথিবীর বুকে এমআইটিতে চান্স পাওয়ার জন্য গুটি কয়েক ছেলে থাকে, তারা প্রিপারেশন নেয়, তারাই পায়। তাদের সেরকম ভাবে ব্রেন ক্যাপাসিটি থাকে, সেরকম কাজ করার ক্ষমতা থাকে। আমার যদি না থাকে, এতে লজ্জা পাওয়ার কিচ্ছু নেই। আমার যদি ক্যাপাসিটি না থাকে নিট ক্র্যাক করার মতো বা কোশ্চেন গুলো সলভ করার মতো, তার মানে আমার পোটেনশিয়ালি যদি না থাকে, আমাকে অন্য পাথ চেঞ্জ করতে হবে। এতে লজ্জার কিচ্ছু নেই, এতে ইগোতে নেবার কিচ্ছু নেই। তুমি যদি ইগোতে নিয়ে বসে থাকো, না আমি ক্র্যাক করবে, 3বার হয়নি, 4বার নয়, 5বার নয়, 10বারে করবো, নিজের ইগো স্যাটিসফাই করে করবেটা কি? 10 বছরে প্রচুর পরিবর্তন হয়ে যাবে তোমার ফ্যামিলির ফিনান্সিয়াল কন্ডিশনের। তোমাকে 10 বছর পড়াতে গিয়ে না, তোমার ফ্যামিলির বাবা মার উপর দিয়ে কি যাবে তুমি ভাবতে পারবে না। তুমি যদি বলো না, আমি 10 বছর কোচিং নিতে নিতে নিজেও ছেলেদিকে পড়াবো, আমি নিজেও কিছু একটা কাজ করে ইনকাম করবো, তাহলে আর 10 বছর কেন, 15 বছরও চান্স পাবে না। পুরোপুরি কনসেন্ট্রেট করতে হয় নিট ইউজি পেতে গেলে। এই ছোট্ট বাচ্চা বয়সে ম্যাচুরিটি যখন কম থাকে, নিজেকে কনসেন্ট্রেট করতে হয় শুধু পড়াশোনায়। আবারও বলে দিলাম, হার্ডওয়ার্ক করার যদি তোমার ক্যাপাসিটি থাকে, তুমি ড্রপ নিতে পারো 10 থেকে 12 ঘন্টা। যারা এখানে আছো তাদের জন্য প্রথমবার টেস্টিং। যারা অলরেডি ড্রপ দিয়েছো তাদের মার্কস দেখে দেখো যে এই পরিমাণ পরিশ্রম এই মার্কস নিয়ে করতে পারবে কিনা। আর একবার নিজের টার্গেটটাকে ভাবো যে আমাকে এবারে সিলেকশন হতেই হবে। কিন্তু আগের বারও আমি ড্রপ নিয়েছিলাম, তখনও ভেবেছিলাম সিলেকশন হতেই হবে, কিন্তু আমার পোটেনশিয়ালিটি কি রয়েছে? আমি কি একটা মক টেস্টেও কাট অফ মার্ক পার করতাম? এটা সব থেকে ইম্পর্টেন্ট জিনিস। প্রথমের দিককার যখন মক টেস্টগুলো হয়, তখন তো সব থেকে সহজতম সিলেবাসগুলো হয়। তখনও কি আমি 600 ক্রস করতাম? তখনও কি আমি 650 ক্রস করেছি কোনোদিন? আমি কি 550 ক্রস করেছি অ্যাটলিস্ট? যদি তুমি মক টেস্টে কোনোদিন 550 ক্রস না করো, তুমি সিলেকশন কি করে পাবে নিটে? যদি বলো স্যার না, এইবার আমার পোটেনশিয়ালিটি বেড়েছে, 1 বছর 2 বছর আমি কোচিং নিয়ে বুঝতে পেরেছি, এবার আমি জিনিসপত্রগুলোকে শুধরাতে শুরু করেছি, আমি চান্স পাবো। আবারও বলছি, তোমার যদি সেগুলো মনে হয়, তুমি তাহলে একবার চুপচাপ ঘরের কোণে গিয়ে যে কোনো একটা পিআইকিউ এর পেপার খুলো। 2025 আর 26 তো বিশাল কঠিন, ছেড়ে দাও। 2024 দাও, 2023 দাও, 2021, 22, 20 যে কোনো একটা পেপার দাও। পেপার দিয়ে তুমি দেখো যে তোমার এই বছরের কঠিনগুলোর জন্য এই মার্কসটা আসলেও ওই সহজ পেপারগুলো যদি তুমি ভালো করে দাও, যেগুলো তুমি হয়তো আগে অত ভালো করে প্র্যাকটিস করোনি, সেখানে কি তোমার 550 আসছে? মানে এই বছরের কঠিন কোশ্চেনের কাট অফ কি তুমি পার করতে পারবে? 520 কি পার করতে পারবে? যদি তুমি 520 দেখো পার করতে পারছি, তাহলে তুমি ডেফিনেটলি তোমার নিজের উপর ভরসা রাখো, হার্ডওয়ার্ক করো, তোমার মার্কস ইম্প্রুভ হবে। এবার আছে কোন পয়েন্টগুলো যেগুলো তোমাকে লক্ষ্য রাখতেই হবে। এই কটা জিনিস। নাম্বার অফ অ্যাটেম্পটস, আমি ওখানে লিখেছিলাম যে 1 নম্বর, 2 নম্বর আর 3 নম্বর ড্রপ। 4 নম্বর ড্রপ কি আমার নেওয়া উচিত? 4 নম্বর ড্রপ তোমার নেওয়া তখনই উচিত যদি তোমার এই জিনিসটা ঠিক থাকে, বাড়ির ফিনান্সিয়াল কন্ডিশন। তোমার ফিনান্সিয়াল স্ট্যাটাস যদি ঠিক না থাকে, বাড়িতে বাবা মা কঠোর পরিশ্রম করছে, ভাবছে যে আমার ছেলেটা আমাকে কবে সাপোর্ট করবে, তাহলে কিন্তু তোমার জন্য নয়। কেন বলছি? তুমি 4টে ড্রপ নিয়ে নিয়েছো বা 5টা ড্রপ নিচ্ছ, তারপরে আরো 5 বছর বাবা মা তোমাকে নিটের জার্নির জন্য যদি 10 বছর ধরে পড়ায়, তারা টাকা পয়সার যে তোমাকে চিন্তাটা করছে কবে পাবে, এটা মধ্যবিত্ত পরিবারের জন্য বলছি, সবার জন্য নয়। মধ্যবিত্ত পরিবারের বাবা মার ভরসা ছেলেরাই হয়, মেয়েরাই হয়ে থাকে। সেক্ষেত্রে তুমি যদি তোমার বাড়ির ফিনান্সিয়াল কন্ডিশনের কথা না ভেবে শুধু নিজের কথা ভেবে ড্রপ দিতেই থাকো, কোথাও না কোথাও বাবা মার সঙ্গে অবিচার হয়। এটাকে তোমাকে ভাবতে হবে। আমার বহু বন্ধুদেরকে দেখতে পাই, বছরের পর বছর লেগেই আছে। আমি জানি তার পোটেনশিয়ালিটি নেই, কিন্তু সে লেগেই আছে। তার বাবা মা কিছু বলতেও পারে না, ভাবে ছেলেটা স্বপ্ন দেখছে, তাকে কিছু বলবো? এটা তোমার ভাবনা চিন্তার বিষয়। এটা বাবা মার ভাবনা চিন্তা নয়, তোমার ভাবনা চিন্তা। বাবা মা যদি সাপোর্টিভ হয়, তোমাকে তো 10টা ড্রপ পর্যন্ত কিছু বলবে না, মাঝে মধ্যে রাগ ধরলে হয়তো বলবে, কিন্তু বাস্তবে তোমাকে কিছু বলবে না যে ছেলেটা চেষ্টা করছে করুক। তোমাকে ভাবতে হবে যে এতগুলো বছর আমি বাবা মার কাঁধের উপর চেপে নাচ করছি। 10টা বছর কারো নিটের ড্রপের প্রয়োজন পড়ে? 5টা বছর নিটের ড্রপের প্রয়োজন পড়ে? পড়ে না। ভালো করে পড়াশোনা করলে 2-3টে বছরই ম্যাক্সিমাম স্টুডেন্ট বেরিয়ে যায়।
যদি যারও 11-12 যদি খুব খারাপ পড়াশোনা করে থাকে, ড্রপটা নাম্বার অফ অ্যাটেম্পটসটা একটুখানি তোমার ফিনান্সিয়াল কন্ডিশনের দিকে তাকিয়ে নাও। তোমার বাবা মা এই ভিডিওটা যদি নাও দেখে, তুমি তো দেখছো, একটুখানি দেখো যে বাবা মার ফিনান্সিয়াল কন্ডিশন কেমন। আমি আবারও বলছি, এমবিবিএস পড়তে গেলে যখন 4 বছর যাবে না, তখন অল্প কিছু খরচা হলেও তোমার প্রয়োজন পড়বে টাকা পয়সার। তুমি তখন কিছু এসে কাজ করবে, টুকটাক কাজ করবে, ঠিক আছে, এমবিবিএস এর সঙ্গে সঙ্গে করবে, কিন্তু এই ড্রপ ইয়ার গুলোতে বাবা মার উপর যে প্রেশার পড়বে না, সেগুলো কিন্তু একটুখানি ফিনান্সিয়াল কন্ডিশনের উপর নির্ভর করে বাবু। ফিনান্সিয়াল স্ট্যাটাস দেখো, তোমার যদি ফিনান্সিয়াল স্ট্যাটাস ভালো হয় তুমি ড্রপ নাও, সমস্যা নেই। তুমি প্রাইভেটে ভর্তি হও, সেমি গভর্নমেন্টে ভর্তি হও, পরের বছর যেখানে ইচ্ছা ভর্তি হও। লাস্টলি তুমি তোমার মার্কসটাকে অ্যানালিসিস করলেই মাত্র, যদি তোমার মার্কস তুমি দেখছো পরীক্ষাতে একটুখানি কম এসছে, কিন্তু লাস্ট 1-2 বছর মোটামুটি পাওয়ার মতো ছিল, রিনিট 2026 একদম খারাপ হয়ে গেছে, তুমি কি পড়াশোনা করেছো? অবশ্যই। তুমি তোমার মক টেস্টের মার্কসটা দিয়ে তখন অ্যানালিসিস করে দেখো। আমি মক টেস্টে তো 550 প্লাস পেতাম, আমি মক টেস্টে 600 প্লাস পেতাম, 650 প্লাস পেতাম, এইবারে আমি পেয়ে গেছি 500, কি করবো, আমি কি ড্রপ নেব? তুমি ডেফিনেটলি ড্রপ নাও। মক টেস্টে কোনো ছেলে যদি 550-600 করে মার্কস আসে, তার মানে ডেফিনেটলি সে ভালো ছেলে। আবার বলছি, প্রথম দিককার মক টেস্ট গুলো 500-600 করে আসলে হবে না। লাস্টের দিকের ফুল টেস্টে যদি 500 কি বলে 600 650 কাছাকাছি মার্কস আসে, কোনোভাবে ব্যতিক্রম অনুসারে তার রেজাল্ট খারাপ হয়ে গেছে, তুমি ডেফিনেটলি একবার ড্রপ নাও। লাস্টলি আসি তোমার ড্রিম। তোমার যদি স্বপ্ন থাকে তুমি ডাক্তার হবে, তোমার যদি মেন্টালিটি থাকে যে আমি ডাক্তার হয়ে বিশাল সমাজের বুকে কিছু করব, তাহলে তুমি ড্রপ নাও। এটাই তোমার যখন ড্রিম, তোমাকে আর কি বলবো, কারো স্বপ্নে তো বাধা দেওয়া উচিত নয়। তবে একটা বাস্তব চোখ আমি খুলিয়ে দিই, আমি আর ডাক্তার হয়ে গেছি। এই ডাক্তারি জার্নিটাতে আমি দেখলাম এত পরিশ্রমের প্রয়োজন, এর তুলনায় আমার যে সমস্ত বন্ধুরা ইঞ্জিনিয়ারিং পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়ে এনআইটি অথবা গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হয়েছিল, তারা দেখলাম যে আমার সমানই ডাক্তারের সমান টাকা কামায় এখন, এবং প্রচুর রেস্টে থাকে। তাদের পেশার আলাদা, কিন্তু ডাক্তারির যে পেশার, সেই পেশার সঙ্গে ইঞ্জিনিয়ারিং এর পেশার কোনোদিন তুলনা হবে না। তারা বলতে পারে তাদের অফিস লাইফে হেভি প্রেশার থাকে, বাট সেই পেশার আর ডাক্তারি পেশার দুটো আলাদা। ইন্টার্নশিপে যখন ডিউটি করবে না, দেখবে ঘাম ঝরার টাইম পাবে না। 24 ঘন্টা ডিউটি, 36 ঘন্টা, 48 ঘন্টা, 56 ঘন্টা টানা ডিউটি চলবে। তখন তোমার মনে হবে ডাক্তারি লাইফে কেন ঢুকেছি। ইন্টার্নশিপ শেষ করে যখন হাউস স্টাফ করবে না, যখন দেখবে যে এইদিকের ওদিকের কলেজে হাউস স্টাফশিপ পাচ্ছ না, তখন মাথার উপর যে প্রেশারটা পড়বে না, দেখবে বেকার হয়ে গেছে এমবিবিএস করে, তখন তুমি বুঝতে পারবে। আর এমওসিপে যখন হসপিটালে বা নার্সিংহোমের মধ্যে খাটতেই থাকবে, দেখবে ঘন্টায় 200 টাকা 150 টাকা করে দিচ্ছে, দিনে 5,000 টাকা করে ইনকাম হচ্ছে, মাস শেষে 50,000 টাকা ইনকাম করতে গেলে প্রচুর দিন খাটতে হচ্ছে, তখন তোমার মনে হবে যে আমি ডাক্তারি ফিল্ডটা কেন নিলাম। তাহলে পরিশ্রমের যদি তোমার মেন্টালিটি না থাকে, তাহলে কিন্তু তুমি ডাক্তারি ফিল্ডে অত সহজে বর্তমান সময়ে টাকা ইনকাম করতে পারবে না। আবারও বলে দিলাম, বর্তমান সময়ে টাকা ইনকাম করতে পারবে না। তাহলে কি করতে হবে? নিট পিজির প্রিপারেশন। নিট ইউজির প্রিপারেশনে যদি তোমার 4-5টা বছর ড্রপের প্রয়োজন পড়ে, নিট পিজিতে কতগুলো প্রয়োজন পড়তে পারে তুমি নিজে একটু ভাবনা চিন্তা করে নাও। নিট ইউজি থেকে নিট পিজি অনেক ডিফারেন্ট। কোন দিক থেকে? সিলেবাসের দিক থেকে তো ডিফারেন্ট, আলাদা জিনিস। ওই সময় তোমার বয়স বেড়ে যাবে, তোমার ফ্যামিলি ডিপেন্ডেন্সি তোমার উপর চলে আসবে, টাকা ইনকাম করার ডিপেন্ডেন্সি থাকবে, তোমার ফ্যামিলি গ্রোথ করতে শুরু করে দেবে। সেই সময় তোমার মধ্যে এই নিট ইউজির সময় যে পরিমাণ মাথার মধ্যে টেনশন না, তার দ্বিগুণ 10 গুণ বেশি টেনশন হয়ে যাবে। তখন একটা ফ্যামিলি ম্যান হয়ে যাবে তুমি। এমবিবিএস গ্র্যাজুয়েট যখনই হয়ে যাবে, টাকা পয়সা যখনই বাড়িতে দিতে শুরু করবে, তখনই তোমার মাথার মধ্যে আলাদা জিনিস কাজ করবে। সুতরাং এই যে স্বপ্নের ডাক্তারি করি না, তোমার তখনই পসিবল হবে যদি তুমি প্রচুর হার্ডওয়ার্কিং হও, মেন্টালি যদি খুব স্টেবল হয়। পরীক্ষার সময় এমবিবিএস এর পরীক্ষার সময় কেঁদে ফেলতাম, বাড়িতে ফোন করে কাঁদতাম। এত সেই সময় প্রেশার হয় না, গোটা দুনিয়ার কোন পরীক্ষাতে অত প্রেশার তৈরি হয় আমি জানি না। প্র্যাকটিক্যাল দাও, রিটেন দাও, দাও, স্যারের কাছে ঝাড় খাও, মনে হবে যে ফেল করে যাব, সব প্রেশার থাকবে। তোমার মেন্টালিটি যদি থাকে আমি ডাক্তার হিসেবে সমাজে খুব সম্মান করব, এই জিনিসগুলো নেবার জন্য আগে থেকে তৈরি থাকো। যদি নিতে পারো দেন ওয়েলকাম, ড্রপ নাও, নিতে চান্স পাও, ডাক্তার হও, সবকিছুই ভালো। বাট তোমার যদি মেন্টালিটি থাকে যে আমি সমাজে একটু ভালো টাকা কামাবো, আমার ফ্যামিলিকে ভালো করে রাখবো, আমি একটা হেলদি লাইফস্টাইল চাই, তুমি তোমার কিন্তু লাইন চেঞ্জ করতে পারো। তুমি লাইন চেঞ্জ করে যে কোনো লাইনে যেতে পারো, যে কোনো লাইন, বিজনেস করতে পারো, তুমি রাইটার হতে পারো, তুমি প্রয়োজন পড়লে টিউটার হও, এডুকেটর হও, দুনিয়ার যে কোনো জিনিস হোক, তোমার মধ্যে যে জিনিসটা ভালো লাগার জিনিস যদি থাকে, তুমি যে কোনো জিনিস হতে পারো। মেন মেন্টালিটি কিন্তু একটাই আমাদের সমাজে, সেটা আবারও বলে দিচ্ছি, সেটা হচ্ছে আমরা যাতে ভালো করে থাকি, ফ্যামিলিকে ভালো করে রাখি, ভালো করে খেতে পারি, পড়তে পারি, ঘুরতে পারি, বাস এটাই মেন্টালিটি। তুমি কিন্তু ডাক্তারি ফিল্ডে ঢুকলে এই মেন্টালিটি পূর্ণ হবে, কিন্তু কত বছর পর পূর্ণ হবে সেটা কিন্তু একটু দেখার বিষয়। সোশ্যাল মিডিয়াতে যা দেখে বেড়াও সেটাই যে সবসময় বাস্তবে সর্বদা সবার সঙ্গে ঘটে এমনটা নয়। আমার সঙ্গে যা ঘটে আমার বন্ধুর সঙ্গে নাও ঘটতে পারে, আমার বন্ধুর সঙ্গে যা ঘটে আমার সঙ্গে তার নাও ঘটতে পারে। সেই বিদেশে বিদেশে ঘুরে বেড়াতে পারে, তার বাবার টাকা থাকতে পারে, আমি ডাক্তারি পাস করে ডাইরেক্ট বিদেশে ঘোরার মতো টাকা আমার কাছে থাকবে না। সুতরাং মেন্টালিটিটা মাথায় রাখবে, ওই স্বপ্নের দুনিয়াতে ভেসে ডাক্তারির জন্য ড্রপ নিয়েই যাচ্ছে একদম না। লাস্টলি কোনটা? হার্ডওয়ার্ক অ্যান্ড ডিসিপ্লিন। ডাক্তারি পড়তে গেলে ড্রপ ইয়ার থেকেই এটা শিখে নিতে হবে। যদি আগের বছরগুলোতে ভালো করে হার্ডওয়ার্ক না করে থাকো, যদি মনে হয় যে আমি ডিসিপ্লিন মেনটেন করে 10 বছর, কি বলে 10 ঘন্টা করে 365 দিন পড়তে পারবো, তাহলে তুমি পড়াশোনা করো। বিয়ে বাড়ি, মরা বাড়ি, হ্যাঁ,
পুজো থেকে শুরু করে ঈদ থেকে শুরু করে সব ত্যাগ করতে পারবো। তাহলে তুমি পড়াশোনা করো, তুমি ড্রপ নাও, তুমি তোমার স্বপ্নকে পূরণ করো। মোদ্দা কথা বাস্তব কয়েকটা জিনিসপত্র তুলে ধরার চেষ্টা করলাম। যদি তোমার মনে হয় যে তোমার জন্য উপকারী, তুমি ড্রপ নাও। তোমার যদি মনে হয় যে এই জিনিসগুলোর সঙ্গে ফিট করছি না, ড্রপ নিও। নরমাল জিনিস, প্রত্যেকটা জিনিসকে ভাগ ভাগ করে বলে দিচ্ছি। এবার আসি আমি আমার নিজের কিছু অভিজ্ঞতায়। আমি যখন ড্রপ নিয়েছিলাম প্রথম বছরে, তখন আমি নিজেকে এইভাবে অ্যানালিসিস করেছিলাম। আমি প্রথম বছর ড্রপ নিয়েছিলাম যখন, তখন আমি পেয়েছিলাম 457। আমার 74,000-এর মতো র্যাঙ্ক ছিল 2019 সালের নিটে। এবং 2019 সালের নিটে কাট অফ গিয়েছিল কত না, 516-র মতো কাট অফ গিয়েছিল। মানে আমি 50 মার্কস কম পেয়েছিলাম কোথা থেকে, কাট অফের থেকে, প্রথম বছর ড্রপে। তাহলে আমার নর্মাল জিনিস, আমি যখন দেখছি 50 নাম্বার কাট অফের থেকে কম আছে, আমি সেকেন্ড বছর ড্রপ নিলে অবশ্যই পাবো। সেকেন্ড বছর ড্রপ নিয়ে আমি পেলাম 596 এবং আমি গভর্নমেন্ট মেডিকেল কলেজে জেনারেল কোটাতেই চান্স পেয়ে গেলাম। তাহলে 21,000 র্যাঙ্ক আসলো। 74,000 থেকে 21,000 পর্যন্ত র্যাঙ্ক আমি সেকেন্ড ড্রপে টেনে নিয়ে আসি। বাকি আমার নিতে জানি, তোমরা নিশ্চয়ই জানো কিভাবে কি করেছিলাম, কোথায় কিভাবে প্রিপারেশন নিয়েছিলাম, কোথায় কিভাবে আমার জার্নি গিয়েছিল, সবকিছুই জানি। তাহলে আমি কি নিজেকে একটা জিনিস জিজ্ঞেস করেছিলাম, অ্যানালিসিস করেছিলাম যে আমি কি সত্যি পরের বছর যদি ড্রপ নিয়ে আমি পাবো? আমি আমার অ্যালেনের মক টেস্টে 500+ পাচ্ছিলাম, আমি ভাবছিলাম কাট অফ পার করে দেবো। নিটে পেয়ে গেছি 457 2019-এ প্রথম অ্যাটেম্পটে। তখন আমি ভাবলাম যে হবে না হয়তো, কি করবো আমি, সেকেন্ড ড্রপটা নেবো। মনের মধ্যে কনফিডেন্স আসলো যে এতদিন আমি হার্ডওয়ার্ক করেছি, 10 ঘন্টা করে প্লাস আমি পড়াশোনা করেছি। অ্যালেনে 7 ঘন্টা ক্লাস করতাম, এসে আমি ডিসিপ্লিন মেনটেন করেই আমার রুমের মধ্যে আমি 3 থেকে 4 ঘন্টা থেকে 5 ঘন্টা আমি রেগুলার সেলফ স্টাডি করতাম। আমার মধ্যে পোটেন্সিয়ালিটি আছে, আমি ড্রপ নেবো। ড্রপ নিয়েছিলাম, চান্স পেয়েছি। আমার একটা স্টুডেন্ট আমার কাছে পড়েছিল 11-12, সে এখন আমার কলেজে স্টুডেন্ট। সে যখন প্রথম বছর পরীক্ষা দেয়, সে পেয়েছিল 500 2024 সালে। 2024 সালে যখন 500 পেলো, আমি ড্রপ কি দাদা নেবো? এবং তার সঙ্গেই আমার আর একটা স্টুডেন্ট, সে পুরুলিয়া মেডিকেল কলেজে পড়ে, সে পেয়েছিল 452 সামথিং কিছু। আমি কি ড্রপ নেবো? দুজনকে বলেছিলাম যে 600 650 কাট অফ গেলেও তোরা যে 450 আর 500 পেয়েছিস রানিং এ, তোরা ডেফিনেটলি একটা ড্রপ নে। ডেফিনেটলি ড্রপ নিল। পরের বছরে দুজনেই সিলেক্টেড হয়ে গেল। 2025 সালে দুজনেই সিলেক্টেড, একজন আমার কলেজেই পড়ে, একজন পুরুলিয়াতে পড়ে। ওদের মধ্যে আমি পোটেন্সিয়ালিটি দেখেছিলাম যে ওরা পাবে, ওরা আমার স্টুডেন্ট ছিল। তাহলে দুজন ড্রপ নিয়ে পুরো মেন্টরশিপে আমারই ছিল এবং দুজনে চান্স পায়। এরকমই আমার অন্য স্টুডেন্টও আছে, যাদেরকে আমি বারবার বলেছি যে যদি তুই হার্ডওয়ার্ক না করতে পারিস, ফাঁকি মারার যদি স্বভাব চলে আসে, তাহলে ড্রপ নিস না, চান্স পাবি না। তারা আমার কথা শোনেনি, তারা চান্সও পায়নি। আমার একটা বন্ধু, তাকে আমি বলেছিলাম যে 3টে ড্রপ হয়ে গেছে, আর চান্স আর মানে পরীক্ষা দিও না। না, আর একবার দিই, 4 নম্বর দিল, পেল না। লাস্টলি কোথায় গেল? ফরেনে পড়ে গেল, রাশিয়া টাশিয়া এইদিকে এমবিবিএস পড়তে চলে গেল। তো যা ডিসিশন নেবে, তোমার যদি এলিজিবিলিটি না থাকে, তুমি বিদেশে যাবে, এদিকে যাবে, ওদিকে যাবে, যেথায় যাও না কেন, ভাবনা চিন্তা করে যাও। আর একটা জিনিস, বিদেশে পড়তে যাওয়া উচিত কি উচিত না, এই নিয়ে আমি একটা সেপারেট ভিডিও বানাবো। বহু গার্জেন আমাকে জিজ্ঞাসা করে যে বাংলাদেশ, নেপাল, ভুটান, এদিক ওদিক নানা ডাক্তার বা মেডিকেল স্টুডেন্টরাই নাকি সেই জিনিসগুলোকে প্রমোট করে খুব, তো এগুলো কি করা উচিত? এটা নিয়ে আমি একটা ভিডিও সেপারেটলি দেবো। প্রত্যেকটা জিনিসেরই দুটো মতামত থাকে, ভালো খারাপ দুটোই থাকে, দুটোকে তুলে ধরার চেষ্টা করবো। এবং তোমাদের যদি মনে হয় হ্যাঁ বিদেশে পড়তে যাওয়া এই নিয়ে একটা টপিকের উপর ভিডিও দেওয়া উচিত, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি জানাবো। আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। এই ধরনের যত তোমার একদম কঠোর সত্য কথা সম্পন্ন যে সমস্ত ভিডিওগুলো, সব এই চ্যানেলেতেই পাবে। আজকের ভিডিও এতটা পর্যন্তই। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর তোমার বন্ধুর সঙ্গে শেয়ার করো যে ভাবছে আমি ড্রপ নেবো, জীবনকে বদলে দেবো, অথবা যে খুব আশায় আশায় রয়েছে যে পরের বার পরীক্ষাটা দিলে আমি সব ঠিক করতে পারবো, অথবা যে সমস্ত গার্জেনরা ভাবছেন আমার সন্তান ড্রপ নেবে কি নেবে না, তাদের জন্য এই ভিডিওটা অবশ্যই দেখুন এবং শেয়ার করে দিন সবার সঙ্গে। থ্যাংক ইউ।